আগেরবার যা গণ্ডগোল হয়েছিল এবার নিশ্চয়ই আর কোনো ভুল করবে না তনু। অবশ্যই মিষ্টির দোকানের সামনেই দেখা যাবে তাকে, কারণ তনু জানে গরমের ছুটি শুরু হয়ে গেছে স্কুলগুলোয়। যে কোনো দিন টুসি এসে পড়তে পারে এখন। বাসে বসে বসে এই সবই ভাবছিল টুসি। কি রে, নামবে না নাকি? চল তাড়াতাড়ি। মায়ের কথায় সম্বিত ফিরল ওর। বাসটায় প্রচণ্ড ভিড়। হাতে ধরা লাগেজ নিয়ে কোনো মতে থেকে ঠেলে ঠুলে গেটের দিকে এগোতে চেষ্টা করলো। এক হাতে বাসের হ্যান্ডেল ধরা, অন্য হাতে লাগেজ। হিমশিম খাচ্ছিল ও। বাসটা প্রায় স্ট্যান্ডে ঢুকে এসেছে। এমন সময় পেছন থেকে কেউ ওর কোমরে হাত রাখলো। বুঝতে পারল ও, কিন্তু সেই মুহূর্তে করার কিচ্ছু ছিল না। মেয়েদের অনেক সমস্যা, প্রতিবাদ করতে গেলেই লোকজন ভিড় বাসে ওরকম একটু হয়েই থাকে বলে ঝাঁপিয়ে পড়বে এক্ষুনি। কিন্তু কোনটা ভিড়ে ধাক্কা লাগা আর কোনটা যে ইচ্ছেকৃত, মেয়েদের থেকে আর কেই বা বেশি ভালো বোঝে? টুসি বুঝতে পারছিল লোকটা ওদের সঙ্গেই নামবে। পেছন ফিরে ঘুরে লোকটার মুখ দেখার মতো জায়গাও বাসটাই ছিল না। অসহ্য রাগে মাথা গরম হয়ে উঠছিল ক্রমশ। লোকটা পেছন থেকে ওকে প্রায় জড়িয়ে ধরে ওর সঙ্গেই বাস থেকে নামলো। এতক্ষণে লোকটার মুখ দেখতে পেল টুসি। একজন মধ্যবয়স্ক ভদ্রলোক, যদিও ভদ্রলোককে আদৌ ভদ্রলোক বলা উচিত কিনা মন স্থির করে মুশকিল। টুসি কিছু বলার আগেই পাশ থেকে একজন ভদ্রমহিলা চিৎকার করে উঠলেন। কি হচ্ছে এটা? ভদ্রমহিলার চিৎকারে মুহূর্তের মধ্যেই প্রচুর মানুষ জমা হয়ে গেল ওখানে। লোকটি পালিয়ে যাবার চেষ্টা করছিল এবার, কিন্তু জমা ভিড়টা তাকে সেই সুযোগ দিল না একটুও। আচমকায় সেই ভিড়ের মধ্যে থেকে একটা হাত লোকটার চোয়াল লক্ষ্য করে একটা ঘুষি চালালো। টুসি চমকে উঠে তাকিয়ে দেখল তনু। এরপর চারিদিক থেকে ঘুষির বন্যা চলতে লাগলো প্রায়। অবশেষে কিছু লোক ওর মধ্য থেকে টেনে বার করে নিয়ে গেল লোকটাকে। না হলে বোধহয় আজ মরেই যেত। ভীষণ লজ্জা লাগছিল টুসির। সবাই ওর দিকেই তাকিয়ে। ভদ্রমহিলা ওর ভালো করতে গিয়ে বোধহয় খারাপই করলেন শেষে। মেয়েদের অনেক জ্বালা, বিশেষ করে এইসব মফস্বল অঞ্চলে যেখানে সবাই সবাইকে চেনে। সেখানে আগামী দিনগুলোতে সবাই ওকে নিয়েই আলোচনা করবে, এটাই শুধু মনে হচ্ছিল ওর। তনু তার মানে ওর জন্য এবার বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিল, কিন্তু এটা ভেবেও কেন জানি এবার একটুও খুশি হতে পারছিল না টুসি। তনুর সামনে ঘটনাটা ঘটে যাওয়ায় আরও খারাপ লাগছিল ওর, কিন্তু এই খারাপ লাগার জন্যে নিজেও কোনো কারণ খুঁজে পাচ্ছিল না। সব মিলিয়ে এখানে আসার আনন্দটাই যেন এক ধাক্কায় অনেকটা কমে গেল, সেটাই মনে হচ্ছিল ওর। মনে মনে একপাশে দাঁড়িয়ে এই সবই ভাবছিল, হঠাৎ ওর হাত থেকে ব্যাগটাকেও নিয়ে রিকশায় রাখলো। তাকিয়ে দেখলো মা রিকশায় উঠে বসেছে, আর তনু লাগেজগুলো রিকশায় তুলে দিচ্ছে। কোনো কথা না বলে তনুর দিকে একবারও না তাকিয়ে সোজা রিকশায় উঠে বসলো টুসি। কেন কে জানে তনুর ওপরেই ওর সবচেয়ে বেশি রাগ হচ্ছিল তখন। লোকটাকে মারতে যাবার দরকার কি ছিল? না মারলে তো এত কাণ্ড হতো না আর। তনু ওর দিকে তাকিয়ে আছে বুঝতে পেরেও মুখটা অন্য দিকেই ঘুরিয়ে রাখলো ও। রিকশাটা যখন পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে তনু ওর দিকে তাকিয়ে 5টা আঙ্গুল দেখালো, আর চোখে দেখলো টুসি। মনটা একটু ভালো হয়ে গেল ওর। টুসির মামাতো দাদা তনুর বন্ধু, সে যে বিষয়টা কিছুটা আঁচ করতে পারছিল তার আচরণ থেকে স্পষ্ট বুঝতে পারছিল টুসি। দুদিন থেকে মা চলে গেছে আজ সকালে। বিকেলে দাদার সঙ্গে ছাদে দাঁড়িয়ে গল্প করছিল ও। এমনিতে হাসি খুশি দাদার গম্ভীর মুখ কিছুটা হলেও অস্বস্তি তৈরি করছিল টুসির মনে। দাদা ওর বেশ প্রিয়, নামে দাদা হলেও বন্ধুত্ব গলায় গলায়। কিন্তু আজ পর্যন্ত কিছুতেই সাহস করে দাদাকে আর বলা হয়ে ওঠেনি তনুর কথাটা। তার জন্যে মাঝে মাঝেই নিজের খুব খারাপ লাগে, কিন্তু এই না বলতে পারাটা, বলা ভালো না বলতে চাওয়াটার জন্য আসলে দায়ী কিন্তু তনুই। ও কোনো দিনই চায়নি ওর বন্ধু এটা জানুক, তাহলে নাকি আস্তে আস্তে সব বন্ধুরাই জেনে যাবে। কথাটা যে খুব ভুল নয় সেটা বোঝে টুসিও। তাই প্রায় গত 2 বছর ধরে তৈরি হওয়া সম্পর্কটার সম্বন্ধে দাদাকে কিছুই বলে উঠতে পারেনি আজও। দাদা কি কিছু জানে নাকি অন্য কোনো কারণে গম্ভীর সে? মনে মনে এই সবই ভাবছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। চমক ভাঙল দাদার কথায়। একটা হেল্প করতে পারবি? দাদার গম্ভীর মুখে হাসি দেখতে চাওয়া টুসি বিনা দ্বিধায় হ্যাঁ বলে দেয় মুহূর্তেই। আমার একটা মেয়েকে ভালো লাগে, বলে উঠতে পারছি না কিছুতেই। একটু হেল্প কর না প্লিজ।
উফ, কি শান্তি! ভিতরটা আনন্দে লাফিয়ে ওঠে টুসির। যাক বাবা, তাহলে ও যা ভেবেছিল তা নয়। দাদার গম্ভীর মুখের কারণ অন্য জায়গায়। আরে বলো না কে সে, এক্ষুনি সব ব্যবস্থা করে দিচ্ছি। মুখে বললেও মনে মনে মামি জানতে পারলে কি হবে ভেবেই কেমন মুখটা শুকিয়ে গেল টুসির। কিন্তু এখন আর ফেরার কোনো পথ নেই, আগেই তীর ছুঁড়ে ফেলেছে ও। তনুকে চিনিস তো? তনু আমার বন্ধু। ওর মাস্তুতি বোন সৌমি। এখন থেকে ঘন্টাখানেক আগেই ওর বাড়ি আমাদের কলেজেই পড়ে। সমস্যা কোথায় জানিস তো? তনুর প্রবল আপত্তি এতে। আরে আমার কাকে ভালো লাগবে ও ঠিক করবে নাকি? আর তাছাড়া আমি জানি সৌমিও আমাকে পছন্দ করে, কিন্তু সব ব্যাপারেই মাথা ঘামায় বড্ড। এক নিঃশ্বাসে বলতে থাকে দাদা, সর্বনাশ, এবার কি হবে? তো হেল্প করতে গিয়ে নিজের বিপদ ডেকে আনলো, মনে মনে ভাবে টুসি। আর তনুরই বা সব বিষয়ে মাথা ঘামানোর যে কী দরকার বুঝে পায় না ও। সেই দিনই যেমন বাস স্ট্যান্ডে অহেতুক লোকটাকে মারতে গিয়ে সবার সামনে যে আসলেও টুসিকেই লজ্জায় ফেললো, সেটা একটুও বুঝলো না। সেদিন তনুর হাতের তোলা 5 আঙ্গুল দেখে ঠিক 5টায় গিয়েই নির্দিষ্ট জায়গায় পৌঁছেছিল টুসি। কিন্তু গিয়েই এই নিয়ে ঝগড়া হয়ে গেল এক প্রস্থ। রাগ করে বাড়ি চলে এসেছিল ও। তনুও একটুও রাগ ভাঙানোর চেষ্টা করেনি, কারণ দুজনের জানে এখন 3 মাস সময় আছে তাদের কাছে। এই রাগ অভিমানের খেলা এমনিতে বেশি দিন চালানোর সময় ওদের হাতে থাকে না অন্য সময়, কিন্তু এবারের ব্যাপারটা অন্য রকম। তাই এই তুচ্ছ বিষয় নিয়ে হওয়া ঝগড়াগুলোর রেশও দুজনেই ধরে রাখতে চাইছিল। বেশ অন্য রকম একটা ভালো লাগাও লুকিয়ে থাকে তাতে। যা হয় হোক, দরকার হলে তনুর সঙ্গে ঝগড়া করেও দাদার পাশে দাঁড়াবে মনে মনে ভেবে নেয় টুসি। কাল রাত্রে টিভির খবরে মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর খবর বলল এবার বাড়ি ফেরার পালা। গত 3 মাসে জীবনের সবচেয়ে আনন্দের সময়গুলো কাটিয়েছে টুসি। মা কাল নিতে এসেছে। মাকে দেখেই কান্না পেয়ে গিয়েছিল টুসির। কতদিন মায়ের সঙ্গে দেখা হয়নি। বাবা কেমন আছে মা? মাকে দেখেই জানতে চেয়েছিল ও। মামি হেসেছিল। দেখো দিদি, তোমার মেয়ে আগে বাবার খবর জানতে চাইছে। হ্যাঁ, ও তো বাবাইকে বেশি ভালোবাসে। আমি তো খারাপ, শুধুই শাসন করি। একটু অভিমানের গলায় বসেছিল মা। টুসি লজ্জায় পড়েছিল। সত্যিই তো মাকে দেখে আগে তো মায়ের কথাই জিজ্ঞেস করা উচিত ছিল। মাকেও তো ও খুব ভালোবাসে, কিন্তু মা তো ওর সামনেই দাঁড়িয়ে আছে। তাই ও বাবার কথা জানতে চেয়েছিল। বাবার ট্রান্সফার হয়ে গেছে শিলিগুড়িতে এর মধ্যেই, তাই আর ওকে হোস্টেলে থাকতে হবে না শুনেই আনন্দ হচ্ছিল। মাকে ছেড়ে 3 মাস থাকতে গিয়ে ও বুঝতে পেরেছে যে হোস্টেলে থাকতে গেলে ও পারতই না। মায়ের কাছে শুনল শিলা কাকিমা আর তপুদা চলে গেছে শিলিগুড়িতে ওদের মামার বাড়িতে। কাকু এখন একাই থাকে ওখানে। টুসি একটু অবাক হলো, তার মানে কাকু ট্রান্সফার হয়নি। তপুদা ওকে সত্যি কথাটা বলেনি তখন, শুধু কাকিমা আর তপুদা চলে গেল। টুসিরাও তো ট্রান্সফার হয়ে ওখানেই যাচ্ছে, তাই আবার দেখা হবে নিশ্চয়ই, বলে গেছে কাকিমা। তপুদাও দেখা করতে এসেছিল যাওয়ার আগে। টুসি কবে ফিরবে জানতে চাইছিল। মনটা খারাপ হয়ে গিয়েছিল ওর। ইস, ওর জন্যেই আজ এত কিছু হয়ে গেল। কেন যে মরতেও অঙ্ক দেখতে গেল কাকুর কাছে। তনুর জন্য ও মনটা খারাপ লাগছিল খুব। আগামী 2 বছর খুব চাপ থাকবে, তাই আর এখানে আসা হবে না বোধহয়। যদিও তনু বলেছে ওকে ওই আসবে ওর কাছে এবার। আর তাছাড়া এখন সব জায়গায় টেলিফোন বুথ হয়ে গেছে, কথা বলতেও অসুবিধে নেই আর। চোখে দেখতে না পারলেও কথা বললে গলাটা তো শুনতে পাবে অন্তত, সেটুকু ভেবেই আনন্দ হচ্ছিল ওর। সব চাওয়া আর কবেই বা পূরণ হয়েছে কারো? কিছু চাওয়া অপূর্ণ থাকতে হয় জীবনে, তবেই তো বেঁচে থাকার ইচ্ছেগুলো বেঁচে থাকে। সব পেলে তো আর জীবনের কোনো উদ্দেশ্যই থাকে না। প্রথম কয়েকদিন একটু মান অভিমানের পালা চলেছিল, তারপর দাদার প্রেম নিয়ে বলতে গিয়ে রাগারাগি আরও বেড়ে গেল তনুর সঙ্গে। কিছুতেই রাজি হচ্ছিল না ও। তোমার আপত্তির কারণ বলো। খানিকটা বিরক্তির সুরেই বলেছিল টুসি। তুমি কিছুই বোঝো না। যদি তোমার দাদার ব্যাপারটা জানাজানি হয়ে যায় তাহলে তো আমাদের দুজনেরই সমস্যা। তুমি বাইরে থাকো, কয়েকদিনের জন্য আসো, তাই কেউ বোঝে না আমাদের সম্পর্কের কথা।
কিন্তু সৌমি তো আমাদের সঙ্গে একই কলেজে পড়ে, এত ছোট জায়গা চেপে রাখা এত সহজ নয়। আর ওদের ব্যাপার বাড়িতে জানলে দুই বাড়ির মধ্যে সমস্যা হবে, তখন তুমি আর আমিও ঝামেলায় পড়ব। এক নিঃশ্বাসে বলছিল তনু। ইস, এই দিকটা তো ভেবে দেখিনি। এবার তাহলে কি করা যাবে? এইদিকে দাদাকে কথা দিয়ে দিয়েছি, মনে মনে ভাবছিল ও। অবশেষে তনুই বলেছিল, ঠিক আছে, আমি আর কিছু বলবো না, ওরা যা পারে করুক, কিন্তু আমাদের ব্যাপারটা তো তোমার দাদাকে বলার দরকার নেই। খানিকটা হলেও হাঁপ ছেড়ে বেঁচেছিল টুসি। এরপরেই তনু যা করেছিল তার জন্য একটুও প্রস্তুত ছিল না ও। আচমকাই টুসিকে জড়িয়ে ধরে ওর ঠোঁটে চুমু খেয়ে বলেছিল, এই যে তোমার দাদাকে ছাড়পত্র দিলাম, এটা তার পুরস্কার, তুমি দিলে না তো, তাই নিজেই নিয়ে নিলাম। অদ্ভুত একটা অনুভূতি হয়েছিল টুসির। ও ফিল করছিল কাকুর যে নোংরা ঠোঁটটাকে হাজারবার সাবান দিয়ে ঘষেও ও সরাতে পারেনি আজ পর্যন্ত, সেই ঠোঁটটা যেন হঠাৎ করেই নিজে থেকেই সরে গেল আজ। তার বদলে একটা সুন্দর ভালো লাগার অনুভূতি ক্রমশ ঘিরে ধরছিল ওকে। আবেশে চোখ বন্ধ করেছিল টুসি। এই মুহূর্তটাকে সারা জীবন ধরে রাখতে চাইছিল ও। 11-এর রেজাল্ট পেরিয়ে 12-এ উঠল টুসি। গত 1 বছর যাবৎ যা চাপ চলছে, কোনো দিকে তাকানোর সময়ই পাচ্ছে না। আগামী আরও একটা বছর এই রকমই চলবে জানেও। শিলিগুড়ির নতুন স্কুলে অনেক বন্ধু হয়েছে, কিন্তু মামের মতো নয় তারা। তবুও খুব খারাপ লাগে না ওর। আসলে এই বয়সে বন্ধুত্ব হয় খুব তাড়াতাড়ি। আর সবাই যেহেতু বিভিন্ন স্কুল থেকেই এসেছে, তাই কোনো গ্রুপ নেই এখানে। সবাই সবার বন্ধু, এটাই ভালো লাগে টুসির। শহরটা খুব সুন্দর, একদম ছবির মতো। দূর থেকে পাহাড়গুলো দেখতে খুব ভালো লাগে। বিশেষ করে রাত্রেবেলা ওদের বাড়ির ছাদ থেকে দেখা যায় আলো জ্বলছে পাহাড়ের শহরগুলোয়। কোনটা দার্জিলিং, কোনটা কার্শিয়াং, আলো দেখেই ফারাক করতে পারে ওরা। সবচেয়ে মজা হয় যখন বৃষ্টি আসে। দূরে পাহাড়ে বৃষ্টি হচ্ছে, এখান থেকেই বুঝতে পারে ওরা। মা তখন চিৎকার করে, ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে আয় তাড়াতাড়ি। টুসি জামা কাপড় তুলতে তুলতেই বৃষ্টিগুলো এসে পড়ে ওদের ছাদে। বিকেলে স্কুল থেকে ফেরার সময় বেশ একটা মজার ব্যাপার হয় প্রতিদিন। ওই সময়টাই ট্রেনটা দার্জিলিং থেকে শিলিগুড়ি হয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত যায়। ওরা ওটাই চড়ে বসে শিলিগুড়ি টাউন স্টেশন পর্যন্ত এগিয়ে যায়। ওখানে নেমে রিক্সা নেয় সবাই। যেহেতু স্কুলের ড্রেস পরেই ওরা ওঠে, চেকার কাকু কিছু বলেন না ওদের, উল্টে হেসে পিছনের দিকের খালি সিটগুলো দেখিয়ে দেন। আজ স্কুলে ঢুকেই শুনল একজন প্রাক্তন স্যার মারা গেছেন, তাই স্কুল আজ ছুটি। কিছুই করার নেই, তাই দল বেঁধেই ফিরছিল ওরা। ওদের সঙ্গে পড়ে রিজু, ওর বাবা গুলমাটি অ্যাসিস্ট্যান্টের ম্যানেজার, হঠাৎ করে বলল, যাবি নাকি আমাদের বাড়ি? কোনোদিন চা বাগান দেখেছিস? চল, আজ তোকে দেখাবো। এতদিন শুধু রিচুর কাছে চা বাগানে হাতি আর লেপার্ড পেরোনোর গল্পই শুনে এসেছে ওরা। নিজের চোখে চা বাগান দেখেনি অনেকেই, বিশেষ করে টুসি তো নয়। তাই হুজুকে পড়ে। যাদের ইচ্ছে ছিল না তারাও রাজি হয়ে গেল শেষে। কারোর মা তো আর জানে না স্কুল ছুটি, তাই ওরা 4 জন দল বেঁধে ছুটির সময় হিসাব করে ফিরে আসবে ঠিক করে নিয়ে রিজুর সঙ্গে বাসে উঠে পড়ল। বাসটা ওদের টি এস্টেটের গেটে নামিয়ে দিল। রিজু ওখানের অফিস থেকে ফোন করলো বাবার অফিসে। গেট থেকে চা বাগানের মূল অফিসের দূরত্ব প্রায় 4 কিলোমিটার। প্রতিদিন রিজুর জন্যে গেটে এসে দাঁড়িয়ে থাকে গাড়ি, সেটাই নিয়ে যায় ওকে ওদের কোয়ার্টার পর্যন্ত। আজ আগেই ছুটি হয়েছে, তাই গাড়ি আসেনি। রিজুর ফোনে ওর বাবা গাড়ি পাঠিয়ে দিলেন। ওরা সবাই মিলে চেপে বসলো। গাড়িটা চা বাগানের মধ্য দিয়ে কালো পিচের রাস্তা চিরে এগিয়ে যাচ্ছিল। দুধারে সবুজ পাতায় ঘেরা, যত দূর চোখ যায় শুধু চা গাছের সারি। মুগ্ধ হচ্ছিল টুসি। ইস, না এলে যা মিস করতাম না। বলেই ফেলল ও রিচুকে, আরে দাঁড়া, আরো কত কি দেখাবো তোদের। চা পাতা কিভাবে তৈরি হয় দেখেছিস কোনোদিনও? চল, আজ দেখাই তোদের। বলছিল রিচু। ওদের বাড়ি পৌঁছানোর পর কাকিমাও খুব খুশি হলেন। কাকু বললেন বিকেলবেলা গাড়ি ওদের শিলিগুড়ি পর্যন্ত পৌঁছে দেবে। কাকিমার হাতে লুচি খেয়ে বাগান দেখতে বেরোলো ওরা। সারা দিন আনন্দ করার পর 3টে নাগাদ ওরা ঠিক করলো এবার ফিরে যাবে, কারণ বাড়িতে ঠিক সময় না পৌঁছলে সবার মাই চিন্তা করবেন। রিচু গাড়ির জন্যে ফোন করতে গেল, ফিরে এসে বলল, গাড়িটা একজনকে বাগডোরা এয়ারপোর্টে
আনতে গেছে, ফিরে এলেই তোরা বেরিয়ে পড়বি। ওরা ক্রমশ চিন্তায় পড়ছিল, সন্ধে হয়ে আসছে, গাড়ি ফিরছে না। রিজুর বাবার অফিসে ফোন থাকলেও ওদের কারুর বাড়িতে ফোন নেই। কি করে বাড়িতে খবর দেবে বুঝতে পারছিল না। এবার টুসির কান্না পাচ্ছিল। মনে মনে মায়ের ভয় পেয়ে যাওয়া মুখটা যেন স্পষ্ট দেখতে পাচ্ছিল ও। বাবা নিশ্চয়ই এতক্ষণে অফিস থেকে ফিরে এসেছেন। মা কান্নাকাটি শুরু করেছেন নিশ্চয়ই। কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না ওরা। অথচ কাকুরও কিছু করার নেই। উনি সমানে অফিসে ফোন করে যাচ্ছেন। গাড়ি এখনও ফেরেনি। রাত প্রায় 8টা। গাড়িটা ফিরল অবশেষে। ওদের বাড়িতে ওরা যে কতটা বিপদে পড়বে রিচুর বাবাও বুঝতে পারছিলেন সেটা। তাই ওদের সঙ্গে গাড়িতে রিচুকে নিয়ে চড়ে বসলেন উনিও। ওদের প্রত্যেকের বাড়িতে নামিয়ে দিয়ে সবার বাবা মায়ের সঙ্গে কথা বলছিলেন কাকু। প্রায় সব বাড়িতেই একই অবস্থা। কারোর ছেলে মেয়েরা স্কুল থেকে বাড়ি ফেরেনি আজ। উদ্বিগ্ন বাবা মাদের শান্ত করে আবার পরের জনের বাড়ির দিকে এগোচ্ছিল গাড়িটা। টুসি দেখলো ওদের বাড়ির সামনে একটা ছোটোখাটো ভিড় জমে গেছে। থানায় যাবার প্রস্তুতি নিচ্ছেন বাবা। খুব লজ্জা লাগছিল ওর। যাই হোক, কাকুর কথা শুনে অবশেষে শান্ত হলেন বাবা। ভিড়টা খালি হয়ে গেল। কাকু আর রিচু চলে যাবার পর ঘরে ঢুকে এলো টুসি। এতকাল শুধু মায়ের কাছেই বকুনি বা মার খেয়েছে টুসি। বাবা কোনো দিনও কিছু বলেননি, বরং প্রশ্রয় দিয়েই এসেছেন সব সময়। তাই মাকে নিয়েই ভয় পাচ্ছিলেন ও। মা কী করবে ভেবে বুকের ভিতরটা কেমন শুকিয়ে যাচ্ছিল ওর। আজ কিন্তু অন্যরকম হলো। মা কিছু বলার আগেই দরজা বন্ধ করে সামনে দাঁড়ালেন বাবা। টুসি কিছু বুঝে ওঠার আগেই ওর গালে সজোরে এসে পড়ল একটা চড়। মাথাটা ঘুরে গেল একটু। টাল সামলে দাঁড়ানোর আগেই বাবা ঠান্ডা গলায় বললেন, আগামী ভবিষ্যতে যখন তুমি এই ধরনের কোনো কাজে বাড়িতে না জানিয়ে করার কথা ভাববে, তখন এই চটটার কথা মনে করবে। দরজা খুলে ঘর থেকে বেরিয়ে গেলেন বাবা। আর ধীরে ধীরে মাথা নিচু করে খাটে বসে পড়ল টুসি। জীবনে প্রথমবার বাবার হাতের চটটা এতটাই অপ্রত্যাশিত ছিল ওর কাছে যে সারা জীবনেও ও ভুলতে পারবে না, বুঝতে পারছিল ও। গত 3 বছর ধরেই এই চলছে। না নিজে একবারের জন্যেও যেতে পেরেছে, না তনু শেষ পর্যন্ত আসতে পেরেছে শিলিগুড়িতে। অথচ খুব জোর দেখিয়ে বলেছিল চলে আসার সময়। এবার আমি যাব। কিন্তু সেটা কথার কথা হয়েই রয়ে গিয়েছে শুধু। এদিকে স্কুল শেষে এখন কলেজে উঠে গেল টুসি। কিন্তু আজ পর্যন্ত একবার দিদিমার অসুখের খবর শুনে শুধু মা একা গিয়ে ঘুরে এসেছিল। পরীক্ষার সামনে বলে ওর আর যাওয়া হয়ে ওঠেনি। গত প্রায় 3 বছর ধরে ভরসা বলতে প্রতি শুক্রবার কলেজ থেকে ফেরার পথে ফোন। তাও এতটাই এসটিডি বিল হয় যে একটা বা দুটো কথার পরই রেখে দিতে হয়। কারণ প্রতিবার ফোনটা টুসিকেই করতে হয় তনুর বন্ধুর দোকানে। তনুর পক্ষে তো আর করা সম্ভব নয় কোনো মতেই। রিক্সা ভাড়া বাঁচিয়ে আজ কতটুকুই বা জমানো সম্ভব টুসির পক্ষে। মা তো আর এক্সট্রা টাকা দেয় না ওর হাতে। তবু এইভাবেই চলছিল সব কিছুই। সেই একঘেয়ে কেমন আছো আর ভালো আছি মার্কা কথাবার্তা। সেদিন কিন্তু অন্য রকম হলো। ফোন ধরেই তনু বলল, একটা জরুরি কথা বলার ছিল টুসি। কয়েকদিন ধরে বলবো ভাবছিলাম, বলা হয়ে ওঠেনি। আমি একটা চাকরি পেয়েছি বেঙ্গলে। আপাতত 1 বছর ট্রেনিং। ফোনও থাকবে না আর, তাই যোগাযোগ করা সমস্যা হয়ে যাবে। সেই জন্য আর আমাদের খুবই বেশি কথা হবে না মনে হয়। টুসি আনন্দে লাফিয়ে উঠেছিল একদম প্রথমে। ওফ, ওর কত দিনের ইচ্ছে এই প্রথম সফল হবার দিকে 1 পা ধাপ এগোলো। মনে মনে ভাবছিল ও, কিন্তু পরক্ষণেই চিন্তা হলো কিভাবে যোগাযোগ করবে এবার। তবে কোথায় বা যোগাযোগ করবে ও? মনটা খুব খারাপ হয়ে গেল। এবার কি করবে বুঝতে পারছিল না ও। কি হবে তাহলে? কোনো উপায় নেই। একটু হতাশ গলায় বলল টুসি। কি করব বলো? অপেক্ষা করা ছাড়া তো আর কোনো উপায় তো দেখছি না এখন আর। যদি তোমার মনে হয় তুমি সেটা পারবে না, তাহলে ভেবে দেখতে পারো। আমি তোমাকে আটকাবো না। কেমন যেন একটা নিস্পৃহ গলায় বলল তনু। টুসি অবাক হলো। এ আবার কি কথা? আমি তো এরকম কিছু ভাবিনি। উল্টো তুমি চাকরি পেয়েছো শুনে খুশি হয়েছিলাম। এখন এসব কথা আসছে কেন? আমার তো মনে হচ্ছে তুমিই ভাবছো এগুলো।
একটু ক্ষোভের গলায় বলল ও। ওর সত্যি মনে হচ্ছিল তনু যেন কেমন ওকে এড়াতে চাইছে। তনু ওর কথার কোনো উত্তর দিল না, প্রতিবাদও করল না কিছু। টুসি আর বেশি কথা না বাড়িয়ে ফোন রেখে দিল। টিউশন ব্যাচে ঢুকে সোমাকে বলল কথাগুলো। ওর কি তনুর চাকরি পাওয়ার জন্য খুশি হওয়া উচিত, নাকি পরবর্তীতে কি হতে চলেছে সেটা ভেবে দুঃখ পাওয়া উচিত সেটা বুঝতে পারছিল না। তনু কি সত্যি ওকে এড়াতে চাইছে? আরে ওকে বল না তোকে ওর অফিসের নাম্বারটা দিয়ে দিতে, তাহলেই তো হয়ে গেল। ওকে আমার নাম্বারটা দিয়ে দে আর বলে দে আমার বাড়িতে ফোন করে অফিসের নাম্বারটা জানিয়ে দিতে। জাস্ট একবারই করবে তো তোকে একটা নাম্বার দেওয়ার জন্য। আমাকে বলে দিতে বলবি, আমি একবারের জন্য বাড়িতে ম্যানেজ করে নেব। সোমা বলল মেয়েটা খুব হাসি খুশি। ওর সঙ্গে টুসির বন্ধুত্বটা একটু অন্যদের থেকে বেশি। এত সহজ সমাধান তো ওর মাথায় আসেনি আগে। টুসি খুশি হলো। তনু তো এবার চাইলেই নিচের অফিসের নম্বর টুসিকে দিতে পারে। এরপর না হয় ওই করবে আবার আগের মতোই। একবার ফোন করে আসার পরে আর টাকা ছিল না টুসির, সেটাও দিল সোমা। যা নাম্বারটা দিয়ে আয়, ফোন করে তুই যা। এরপর সারাদিন মন খারাপ করে ঘুরে বেড়াবি। হেসে বলল সোমা। টুসি সত্যি খুশি হলো। সোমার সঙ্গে বন্ধুত্ব হবার পরে ওকে অনেকটাই মামের মতো লাগে টুসির। ওর সঙ্গেও অনেক কথা শেয়ার করতে পারে যা অন্যদের সঙ্গে পারে না। টুসি জানে এই নিজেদের বাড়ির ফোন নম্বর দেওয়ার জন্যে ওকে যথেষ্ট ঝামেলায় পড়তে হবে বাড়িতে। তবু টুসির জন্যে এটাও করলো ভেবে কৃতজ্ঞ হচ্ছিল টুসি। এবার ফোন করতে গিয়ে আর তনুকে পেল না টুসি। ও চলে গেছে জানালো ওর বন্ধু। ও এলে এই ফোন নাম্বারটা দিয়ে দিও প্লিজ। তনুকে না পেয়ে ওকেই বলল টুসি। ছেলেটা হাসলো। কেন? আমার দোকানে ফোন করতে অসুবিধা হচ্ছে কিছু? না না, এতদিন তাই তো করতাম, কিন্তু এখনো চলে যাবে তো, তোমাকে করে আর ওকে পাবো না তো। হাসি মুখেই বলল টুসি। ছেলেটা চুপ করে গেল। টুসি বুঝলো ও একটু ক্ষুব্ধ হয়েছে। এত বছর ধরে ওর দাদাকেই তো ফোন করে আসছে ও। আর বেশি কিছু বলতে চাইল না টুসি। এমনই ও সোমার কাছ থেকে টাকা নিয়ে এসেছে। বেশি বিল উঠে গেলে মুশকিলে পড়ে যাবে ও। এরপরে প্রায় মাস 3 হতে চলল, তনুর কোনো খবর নেই আর। সোমার কাছে রোজ খবর নেয় না, কোনো ফোন আসেনি তনুর। প্রতিদিনই ও আশা করে আজ নিশ্চয়ই কোনো খবর থাকবে, কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হয়। ক্রমশ ধৈর্য হারাচ্ছিল ও, কিন্তু কি করা যেতে পারে যদি না তনু নিজে থেকে যোগাযোগ করে ওর সঙ্গে। ইদানিং বেশ কিছুদিন ধরেই তনু যেন ওর সঙ্গে খুব বেশি কথা বলতে চায় না মনে হচ্ছে টুসির। মাঝে মাঝেই কোনো সপ্তাহেও বন্ধুর দোকানে আসে না ঠিক সময়ে। যদিও বা আসে সেরকমভাবে কথা বলে না টুসির সঙ্গে। মাঝে মাঝে ওর ইচ্ছে করে কারণটা জানতে চাইবে ওর মামাতো দাদার কাছে, কিন্তু যেহেতু তনু কোনো দিনই চায়নি ওর দাদা জানুক, সেহেতু আজ পর্যন্ত দাদাকে বলা হয়নি আর। তাই কোনো অজুহাতে জিজ্ঞেস করবে তনুর কথা সেটা বুঝতে পারে না টুসি। তনু কি আর ওকে ভালোবাসে না? এই কথাটা মাঝে মাঝেই মনে হয় ওর। না হলে এতদিনে ও একবারের জন্যেও ওর অফিসের নম্বরটা সোমাকে দিতে পারলো না কেন? মনটা খুব অশান্ত হয়ে আছে সেই থেকেই। না দেখা না কথা, কতদিন এরকমভাবে চলতে পারে কোনো সম্পর্ক? আগে না হয় কোনো সুযোগ ছিল না তাই বাধ্য হয়েছিল ওরা, এখন তো তা নয়। এখন ইচ্ছে করলেই তো ফোন করতে পারে তনু, তাহলে কেন করছে না? এসব ভাবতে ভাবতেই রাস্তা পার হচ্ছিল টুসি। হঠাৎ অনেক লোকের চিৎকারে চমকে উঠে টুসি দেখল একটা বাসের ঠিক একদম সামনে দাঁড়িয়ে ও। ঠিক কোর্টের পাশেই বাস স্ট্যান্ড। আচমকাই একটা বাস টার্ন নিতে গিয়ে ওর উপর উঠে যাচ্ছিল প্রায়। ঠিক কী করা উচিত সেই মুহূর্তে বুঝতে না পেরে কেমন যেন থতমত খেয়ে একদম মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ল ও। জাস্ট একদম গায়ের সামনে এসে ব্রেক টানলো বাসটা। বাসের পিছনের দিকটা অল্প ছুঁয়ে গেল ওকে। ওই ধাক্কাতেই মাটিতে মুখ থুবড়ে পড়ল টুসি। লোকজন হৈ হৈ করে ছুটে এসে মাটি থেকে টেনে তুলল ওকে। চোট খুব বেশি লাগেনি, তবে একটু কেটে গেছে হাতটা, আর নাক থেকে পড়া রক্তটা বন্ধ হচ্ছিল না কিছুতেই। একজন এগিয়ে এসে ওর হাতে ব্যাগটা তুলে দিল। খুব লজ্জা লাগছিল, কোনো মতে ওখান থেকে বেরিয়ে যেতে চাইছিল ও।
চারিদিক থেকে ধেয়ে আসা বাক্যগুলো আরও অস্বস্তি দিচ্ছিল টুসিকে, কিন্তু রক্ত বন্ধ না হওয়ায় কিছু লোক ওকে ছাড়তে চাইল না। পাশেই হসপিটাল, জোর করে এমার্জেন্সিতে ঢোকালো লোকগুলো টুসিকে। টুসি যেতে চাইছিল না, বারবার বলছিল ঠিক হয়ে যাবে, কিন্তু ওরা শুনল না। নাক বেয়ে গড়িয়ে আসা রক্তটা বন্ধ করার চেষ্টায় একটা রুমাল মুখের উপর চেপে ধরেছিল ও। নার্স এগিয়ে এসে বললেন, রুমালটা মুখ থেকে নামাও, তবে তো ছাড় দেখবেন। শুনে মুখ থেকে রুমালটা সরিয়ে দিল ও। রুমালটা মুখ থেকে নামিয়েই দাঁড়িয়ে থাকা ডাক্তারের দিকে তাকিয়ে চমকে গেল টুসি, তপুদা। এতক্ষণে রুমাল নামানো রোগীর মুখের দিকে তাকিয়ে চমকে গেল তপু ও টুসি। টুসি এত বছর পর তপুকে দেখে একদম অবাক হয়ে গেল। কত বছর পর তপুদার সঙ্গে দেখা হলো, 3 বছর নাকি 4, মনে মনে হিসেব করছিল ও। সেই মাধ্যমিকের পরে মামার বাড়ি থেকে ফিরে এসে আর দেখা হয়নি তপুদাদার সঙ্গে। শিলিগুড়িতে চলে আসার আগে 2-1বার কাকুর কাছ থেকে তপুদার মামার বাড়ির ঠিকানা চাইবে বলে ভেবেছিল ও, কিন্তু কাকুর সঙ্গে কথা বলতে ইচ্ছে হয়নি আর। গত বছর 4 ধরেও কোনো দিনও তো দেখা হয়নি। এই রাস্তা দিয়েই তো প্রতিদিন যাতায়াত করেও। আজ যদি ঘটনাটা না ঘটতো তাহলে আর কখনো দেখা হতোই না বোধহয়। টুসি অন্যমনস্ক হয়ে পড়েছিল। কেমন আছিস? কি পড়ছিস এখন? টুসি চমকে উঠে তাকালো। তপুদা কত পাল্টে গেছে, গলাটাও আর আগের মতো নেই। কীরকম যেন অচেনা লাগছে এই তপুদাকে। টুসির খুব অস্বস্তি হচ্ছিল। নিজেকে সামলে নিয়ে প্রশ্নগুলোর জবাব দিল ও। সঙ্গে আসা লোকগুলো একে একে চলে যাচ্ছিল এবার। টুসি কী করবে বুঝতে পারছিল না। ওর কি তপুদার সঙ্গে কথা বলার জন্য দাঁড়ানো উচিত, নাকি তপুদা কাজের সময় কথা বলতে গেলে বিরক্ত হবে? কাকিমা কেমন আছে? একটু দ্বিধা নিয়েই জিজ্ঞেস করলো টুসি। এই ডাক্তার তপুর সঙ্গে কলেজ পড়ুয়া তপুকে মেলাতে পারছিল না ও। সেই তপুদা ওর অনেক কাছের ছিল, যার সঙ্গে কথায় কথায় ঝগড়া করতো টুসি। ভালো আছে। তুই কোথায় যাচ্ছিস? টুসিকে জিজ্ঞেস করলো তপু। কলেজে যাচ্ছিলাম, আসছি এখন, তুমি কাজ করো। বলেই বেরোনোর জন্য পা বাড়ালো টুসি। তপু ওকে আটকালো। এইভাবে কলেজে যাবি তুই? আজ আর কোথাও যেতে হবে না, এখানেই চুপ করে বসে থাকা আধা ঘন্টা। আমার ডিউটি শেষ হয়ে যাবে তার মধ্যে। পেছনেই কোয়ার্টার, নিয়ে যাব তোকে। মা খুব খুশি হবে। এবার বেশ গম্ভীর গলায় বলল তপু। বাধ্য হয়েই দাঁড়িয়ে পড়ল টুসি। হাতের কেটে যাওয়া জায়গাটাও ব্যথা করছে বেশ। এমনিতেও ও আর কলেজে যেত না, বাড়িতে ফিরে যেত এখন। শুধু তপুদাকে এমনিই কলেজে যাবার কথা বলেছিল তখন। একটা চেয়ার ওর দিকে এগিয়ে দিল তপু। টুসি চুপ করে বসে পড়ল। তপু নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল এরপর। টুসির খুব লজ্জা লাগছিল। বসে বসে পুরনো কথাগুলো মনে পড়ছিল সব। ইস, কি বোকা ছিল ও তখন। কিভাবে কাকুর সব কথা তপুদাকে বলে দিয়েছিল। এখন এই বয়সে এসে নিজের বলা কথাগুলো যেন ওকেই লজ্জা দিচ্ছিল কোথাও। কিছুতেই তপুদার মুখের দিকে তাকাতে পারছিল না। কত ছেলে মানুষ ছিল ও তখন। কাজের ফাঁকে ফাঁকে ওর সঙ্গে কথা বলছিল তপু। বাবা মা কেমন আছে জানতে চাইল। টুসি ভয় পাচ্ছিল একটু, যদি পুরনো কথা তোলে তপুদা। কিন্তু ও কি ভুলেই গেছে সব কিছু? একবারও টুসিকে লজ্জায় ফেলার মতো কোনো প্রসঙ্গই টানছে না। ধীরে ধীরে সহজ হচ্ছিল টুসি। ডিউটি শেষ করে ওকে নিয়ে কোয়ার্টারে এলো তপুদা। কাকিমাকে চিৎকার করে ডাকলো, দেখো মা, কাকে নিয়ে এসেছি। দরজা খুলে বেরিয়ে টুসিকে দেখে একদম চমকে গেলেন কাকিমা। ও মা, তুই কেমন আছিস? আমি তো ভাবতেই পারছি না তোকে আবার দেখবো কোনোদিনও। কোথায় দেখা হলো রে? তপুদার দিকে তাকিয়ে জানতে চাইলেন। আর বলো না, বাসের তলায় পড়তে পড়তে বেঁচে গেছে, আবার এই অবস্থায় কলেজে যেতে চাইছিল, তাই তোমার কাছে ধরে নিয়ে এলাম। হেসে বলল তপু। কি কাণ্ড! শিগগির ভেতরে আয়। টুসির হাত ধরে টেনে ঘরে নিয়ে গেলেন কাকিমা। তপুদা কাকিমাকে সেদিন অন্তত কিছু জানায়নি, সেটা কাকিমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছিল ও। না হলে এত সহজভাবে ওকে নিতে পারতেন না তিনি। আস্তে আস্তে তপুদার উপর শ্রদ্ধা তৈরি হচ্ছিল টুসির। মনে মনে কোথাও যেন একটা ভালো লাগাও তৈরি হচ্ছিল। অন্য কেউ হলে এই সুযোগে ওকে কত ছোট করতে পারত সবার সামনে, কিন্তু তপুদা এত বছরেও কাউকে জানায়নি। এটা ভেবেই অদ্ভুত একটা কৃতজ্ঞতা বোধ আসছিল। কাকিমা নিজেই ছাড়লেন না। দুপুরে খেয়ে যেতেই হবে বলে আটকে রাখলেন ওকে। টুসির মনে পড়ছিল এমন কত দিন গিয়েছে স্কুল থেকে ফিরে মা বাজারে গিয়েছে শুনে কাকিমার কাছে বাড়ির চাবি নিতে গিয়ে
ভাত খেয়ে বাড়ি ফিরেছে। সেই সব দিনগুলো কত সুন্দর ছিল। আজ এত বছর পর কাকিমাকে দেখে সেই ছোট্ট শহরের সুন্দর সুন্দর স্মৃতিগুলো নতুন করে ফিরে ফিরে আসছিল যেন। সেই স্কুল বাড়িটা, ওদের বাড়ি, খেলার মাঠ, মাম, সব কিছুই টুসিকে সেই ফেলে আসা দিনগুলোই ফিরিয়ে নিয়ে যাচ্ছিল নতুন করে। সারা দিন ধরে কাকিমার সঙ্গে গল্প করে বিকেলের দিকে বেরোলো টুসি। তপুদাদের ফোন আছে কোয়ার্টারে, নম্বরটা মাকে দিতে বলল কাকিমা। এর পরের দিন মাকে নিয়ে আসবি কিন্তু। বারবার করে বলে দিল কাকিমা। মাও খুব খুশি হবে জানেইও। একসময় মা আর কাকিমা সারা দিন একসঙ্গে কাটাতো। কী যে বোকামি করে ফেলেছিস টুসি, ওর জন্যেই একটা সম্পর্ক নষ্টই হয়ে গেল বোধহয়। ও যদি মাকে না বলতো এত কিছু তো হতো না আজ। কাকুর কথা লজ্জায় কিছু জিজ্ঞেস করতে পারল না আর। কিন্তু কাকিমার মাথায় সিঁদুরের দাগ দেখতে পেল ও। ওকে একা ছাড়লেন না কাকিমা। তো একদম বাসে তুলে দিয়ে তবে আসবি। তপুদাকে বললেন। তপুদা ওকে কিছু ওষুধপত্র বুঝিয়ে দিল আর বলল, দরকার পড়লে ফোন করতে ভুলবি না কিন্তু। রাস্তায় বেরিয়ে একসাথে হাঁটছিল দুজনে। কি ভাবিস এত রাস্তা পার হবার সময়? এখনো ওই রকম লাফিয়ে লাফিয়ে হাঁটিস নাকি? হেসে জিজ্ঞেস করলো তপুদা। এই তপুদাকে টুসির চেনা লাগছিল। এবার সেই পুরনো তপুদাকে ফিরে পাচ্ছিল ও। মুচকি হাসল টুসি।